বিসমিল্লাহির রহমানির রহিম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশম অধ্যায়ের অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি। ইতিপূর্বে ক্লাসগুলোতে তোমাদের সাথে একতরফা দাখিলা পদ্ধতির যে ক্লাসগুলো আমি করেছিলাম, সেখানে একতরফা দাখিলা পদ্ধতির থিওরি কিছু আলোচনা করেছি। মূলধন নির্ণয়, লাভ লোকসান বিবরণী প্রস্তুত করার জন্য ছক এবং মূলধন নির্ণয় করার জন্য স্থায়ী সম্পদের কিছু বৈশিষ্ট্য, উত্তরণের সুদ নির্ণয় করার কিছু সূত্র তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। অঙ্কে চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে এই একতরফা দাখিলা পদ্ধতির অধ্যায় থেকে তোমরা যে অঙ্কগুলো করবে, আমি একটু অঙ্কের নাম্বারগুলো লিখে দিয়েছি, তোমরা খাতা লিখে নাও। তোমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মোটামুটি এই অধ্যায়ের অঙ্ক তোমরা ইনশাল্লাহ পারবে। আমি অঙ্কগুলো সাজেশন হিসেবে আমি তোমাদের দিচ্ছি। তোমরা অধ্যায় 10-এর প্রথম লিখো উদাহরণ। উদাহরণ থেকে অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 940 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। 940 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। তো উদাহরণের যে অঙ্কগুলো করবা সেগুলো হচ্ছে উদাহরণ 4, উদাহরণ 6, 7, 10, উদাহরণ 13, 16, 17, 18, 19, 21। তোমরা উদাহরণ থেকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি অঙ্ক করবে উদাহরণ থেকে। আর সৃজনশীল যে প্রশ্ন রয়েছে অর্থাৎ এক্সারসাইজ, যেগুলো অনুশীলনী, তোমরা ওদের বই থেকে সৃজনশীল প্রশ্ন যেগুলো রয়েছে, যেগুলো আমরা বলবো, যার পৃষ্ঠা নাম্বার শুরু হয়েছে, যেখান থেকে তুমি দেখতে শুরু করবা 976 পৃষ্ঠা, এখান থেকে শুরু হয়েছে। আর তোমরা অঙ্কগুলো করবা সৃজনশীল প্রশ্ন 7, 9, 11, 13, 14, 10টি। তোমরা উদাহরণ থেকে 10টি অঙ্ক করবে আর সৃজনশীল প্রশ্ন থেকে 10টি অঙ্ক করবে। মোট এই অধ্যায় থেকে 20টি অঙ্ক করলে তোমরা মোটামুটি এই অধ্যায়ের অঙ্ক ইনশাল্লাহ উত্তর করতে পারবে। তা আমি তোমাদের এই নাম্বারগুলো লিখে দিয়েছি, তোমরা এগুলো খাতায় উঠিয়ে নাও। উঠিয়ে তোমরা এই মোতাবেক উদাহরণ থেকে দেখে অঙ্কগুলো করবে। আমি আজকে তোমাদের সাথে সৃজনশীল প্রশ্নের 7 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন 7, আমি মুছে দিচ্ছি, তোমার নিশ্চয়ই লিখেছ। তোমরা সৃজনশীল প্রশ্ন 7টি তোমরা ভালো করে দেখো। তোমাদের বইয়ের 976 পৃষ্ঠায় এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। সে উদ্দীপকে বলা আছে, জনাব করিম গ্রাম্য বাজারের একজন খুচরা ব্যবসায়ী।
তিনি একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন, অর্থাৎ তিনি তার হিসাবটাকে দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন না। 2017 সালে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা নিচে দেওয়া আছে। 17 সালের দেখো, এখানে যে উদ্দীপকটি আছে, দুই ধরনের তথ্য দেওয়া আছে, একটা 1 জানুয়ারি 2017 আর একটা 31 ডিসেম্বর 2017। তোমাদের আমি বলেছি যেটা জানুয়ারির 1 তারিখে দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রারম্ভিক তথ্য, আর যেগুলো 31 ডিসেম্বরে দেওয়া থাকবে সেগুলো সমাপনী তথ্য। এই তথ্যগুলো আমাদের বলেছিলাম যে মূলধন নির্ণয় করার সময় কাজে লাগবে। তোমরা তথ্যগুলো দেখো, লেখা আছে নগদ তহবিল, ব্যাংক জমা উদ্বৃত্ত, সম্পদ, মজুদ পণ্য, চলতি সম্পদ, প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, 10% বিনিয়োগ, স্থায়ী সম্পদ, আসবাবপত্র, স্থায়ী সম্পদ, প্রদেয় হিসাব, চলতি দায়। আর নিচে কিছু সমন্বয় আছে, আমার সমন্বয়গুলো পূর্বক করার প্রয়োজনে। দেখো, উদ্দীপক থেকে আমাদের যে সৃজনশীল প্রশ্ন ছিল সমাপনী মূলধন নির্ণয় করো। আমি তোমাদেরকে একসাথে দুটি মূলধন নির্ণয়ের কৌশল শিখিয়েছি, যে পাশাপাশি প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার কৌশল তোমাদের আমি শিখিয়েছি। আর এখানে প্রশ্ন তোমাদেরকে শুধু একটি মূলধন নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ সমাপনী মূলধন নির্ণয়। তাহলে আমাদের ওই যে ছকে আমরা দুইটা মূলধন করেছিলাম, প্রারম্ভিক, সমাপনী, যেহেতু আমাদের ক নম্বরে সমাপনী মূলধন নির্ণয় করতে বলেছে, আমরা এবার একটি ঘর করবো, অর্থাৎ টাকার ঘর আমরা একটি দেব। তাহলে আমরা ক নম্বরের জন্য 7 নং প্রশ্নের উত্তর আমরা ক নম্বর উত্তর দেওয়ার জন্য আমাদের বলেছে সমাপনী মূলধন নির্ণয়। আমরা সমাপনী মূলধন নির্ণয় করব। আমরা সমাপনী মূলধন নির্ণয় করার জন্য আমরা একটি ঘর এঁকে নিই। যেহেতু একটি মূলধন নির্ণয় করব, টাকার ঘর আমরা একটি ব্যবহার করব। দুটি মূলধন নির্ণয় করলে আমরা একসাথে এখানে টাকা ঘর দুটি দিয়েছিলাম, প্রারম্ভিক সমাপনী লিখেছি। এখন যদি সমাপনী মূলধন উপরে লেখা আছে, আমরা এখানে সেটা লেখার প্রয়োজন হবে না। আমরা দেখে লিখবো, আমাদের লেখা হচ্ছিল দায় সমূহ। আর এখানে আমরা এখন টাকা লিখলে হয়ে যাবে, কারণ আর সমাপনী লেখার প্রয়োজন নেই, কারণ উপরে লিখে রেখেছি সমাপনী মূলধন। এখানে লিখব সম্পদ সমূহ টাকা। তো সমাপনী মূলধন নির্ণয় করার জন্য তোমাদেরকে আমি বলেছি এখানে আমরা শুধু সমাপনী তথ্যগুলো ব্যবহার করব। যেহেতু দুইটা তথ্য আমাদের এখানে দেওয়া আছে, একটা প্রারম্ভিক, একটা সমাপনী। তো আমরা সমাপনী তথ্য দিয়ে আমরা কাজটা করি। দেখো, সমাপনী লেখা আছে নগদ তহবিল। যেহেতু নগদ তহবিল সম্পদ, আমরা সম্পদ থেকে লিখব নগদ তহবিল। নগদ তহবিল সমাপনী উদ্বৃত্ত, অর্থাৎ 31 ডিসেম্বরে কত টাকা লেখা আছে তোমরা দেখো, বইয়ে 10,000 টাকা। 10,000 টাকা আমরা প্রারম্ভিক লিখে নিই এখানে, কারণ আমাদের মূলধন নির্ণয় করছে কোনটা, সমাপনীটা। পরক্ষণে বলা আছে ব্যাংক জমার উদ্বৃত্ত। দেখো, সমাপনী ঘরে লেখা আছে ক্রেডিট। আমি তোমাদেরকে মূলধন নির্ণয় শেখানোর সময় বলেছিলাম, যদি ক্রেডিট লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, অর্থাৎ ব্যাংকের জমাতিরিক্ত। আর জমাতিরিক্ত হলে সেটা হবে দায়। তো সমাপনী যেহেতু দায় আছে, আমার দায় দেখে লিখবো, আর তখন আমরা লিখবো ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত টাকা বলা ছিল 2500 টাকা। এটা যদি ক্রেডিট লেখা না থাকতো, ব্যাংক জমা হতো, তাহলে আমরা সম্পদ পাশে লিখতাম ব্যাংক জমা। তোমরা উদ্দীপকটি ভালো করে দেখে নাও। পরক্ষণে আছে মজুদ পণ্য। মজুদ পণ্য এটি একটি চলতি সম্পদ, অর্থাৎ এটি সমাপনী মজুদ বলা হয়। মজুদ পণ্য টাকা আছে 10,000 টাকা। মজুদ পণ্য। প্রাপ্য হিসাব এটি একটি চলতি সম্পদ,
প্রাপ্য হিসাব সেটি আছে 15,000 টাকা। 15,000 টাকা। 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ এটি একটি স্থায়ী সম্পদ, এটিও 15,000 টাকা। আসবাবপত্র এটি একটি স্থায়ী সম্পদ, আসবাবপত্র 20,000 টাকা। প্রদেয় হিসাব এটি একটি দায় এবং চলতি দায়। প্রদেয় হিসাব 17,000 টাকা। এই আমরা লিখে নিলাম। এবার উদ্দীপকের নিচে সমন্বয়গুলো পড়বো। দেখো সমন্বয় লেখা আছে যে জনাব করিম সারা বছর ধরে নিজ প্রয়োজনে প্রতি সপ্তাহে তিনি 200 টাকা নগদ গ্রহণ করেছেন। তো আমরা মূলধন নির্ণয় করার সময় উত্তোলন আমরা বিবেচনায় আনিনি, এটা আমাদের লাভ লোকসান বিবরণীতে আমরা লিখেছিলাম আমাদের শখের, নিশ্চয় তোমাদের মনে আছে। এবং তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারীদের বেতন পরিশোধ করেছেন। তো তোমাদের আমি কথা বলেছি, ব্যক্তিগত তহবিল থেকে কারবারকে টাকা দিলেই সেটা হয়ে যাবে অতিরিক্ত মূলধন। তো যদি তিনি ব্যক্তিগত টাকা দিয়ে কর্মচারীদের বেতন দিয়েছেন, সুতরাং এটি তার কারবারের জন্য একটি অতিরিক্ত মূলধন। এছাড়াও তিনি কারবারে তার স্ত্রীর গহনা বিক্রি করেছেন 30,000 টাকা। সেই 30,000 টাকার গহনা বিক্রি করে তার অর্ধেক টাকা দিয়ে কারবারের জন্য একটি ভ্যান গাড়ি ক্রয় করেছেন। তো এই যে ভ্যান গাড়িটি ক্রয় করলেন, তিনি একটি ভ্যান গাড়ি ক্রয় করেছেন তার স্ত্রীর গহনা থেকে টাকা দিয়ে। তো যেভাবে কিনো একটি ভ্যান গাড়ি কারবারের মধ্যে কিন্তু সম্পদ হিসেবে আসছে, এবং এই সম্পদটি অবশ্যই বছরের শেষে কারবারের মধ্যে আছে সমাপনী সম্পদ হিসাবে। অর্থাৎ সমন্বয়ে যদি কোনো সম্পদ ক্রয় করা বলা থাকে, তোমাকে বুঝতে হবে সেই সম্পদটি কারবারের মধ্যে সমাপনীতে অবশ্যই কারবারের মধ্যে রয়েছে। তো এই ভ্যান গাড়িটি এটিকে ডেলিভারি বন্ড বলা হয়। যেটা এখানে শুধু ভ্যান গাড়ি লেখা আছে, আমরা ভ্যান গাড়ি লিখবো। 30,000 টাকা তার স্ত্রীর গহনা বিক্রি করে তার অর্ধেক দিয়ে কিনেছে, তাহলে ভ্যান গাড়ির দাম হবে 15,000 টাকা। এই হচ্ছে আমাদের সম্পদ। অর্থাৎ সাধারণত মূলধন নির্ণয় করার সময় উদ্দীপক থেকে অর্থাৎ সমন্বয় থেকে কোনো সম্পদ করে থাকলে সেই সম্পদটা সমাপনী সম্পদের ঘরে আসবে। এটা প্রারম্ভিক করে কেন যাবে না? যেহেতু এটা আগে থেকে কারবারে ছিল না, নতুন করে ক্রয় করা হয়েছে, সুতরাং সমাপনী সম্পদ হিসেবে আসবে। তো এই ছিল আমাদের সম্পদ আর দায়, সমাপনী সম্পদ, সমাপনী দায়। আমরা এবারে এটি মূলধন বের করার জন্য তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে আমরা আগে সম্পত্তির দিকটা যোগ করব। সম্পত্তির দিক যোগ করে নিই। 20,000, 35, 50, 70, 85,000 টাকা আমাদের সম্পদের যোগফল হলো 85,000 টাকা। এই যোগফলটা আমরা এসে দায়ের ঘরে লিখব 85,000 টাকা। এবার এই যোগফল থেকে উপরে আমাদের দায়গুলো আমরা বিয়োগ করে দেব। 17,500 টাকা যদি আমরা 17,000 আর 2,000 19,500 টাকা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমাদের কি থাকছে? আমরা বিয়োগ করে নাও। বিয়োগ করলে থাকবে, দেখো এখানে যদি আমরা বিয়োগ করি থাকে 0, 5, 0, 65,500 টাকা। এখানে থাকছে আমাদের 65,500 টাকা। এই হচ্ছে আমাদের সমাপনী মূলধন। আমরা এখানে লিখব কি? মূলধন। এখানে সমাপনী লেখার প্রয়োজন নেই, কারণ এখানে লেখা আছে সমাপনী মূলধন নির্ণয়। আসলে কিভাবে বলছি আমরা? সম্পদ ও দায়ের পার্থক্যের মাধ্যমে আমরা পেয়ে গেলাম আমাদের সমাপনী মূলধন। তোমাকে দেখে নাও। তোমরা যেহেতু তোমরা দেখো সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করেছি, আমাদের সমাপনী তথ্য দিয়ে সমাপনী সমাপনী তারিখে অর্থাৎ 31 ডিসেম্বর তারিখের তথ্য দিয়ে আমরা মূলধন নির্ণয় করেছি।
আমাদের খ নম্বরের প্রশ্ন ছিল প্রারম্ভিক মূলধন 40,000 টাকা ধরে কারবার নেট লাভ বা ক্ষতি নির্ণয় করো। নেট লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য আমরা যে কাজটি করবো সেটা তোমাদের আমি বলেছিলাম লাভ লোকসান বিবরণী করব। লাভ লোকসান বিবরণী। আমি তাহলে এটা মুছে দিচ্ছি। মূলধন নির্ণয় কি? জনাব করিম করিমের লাভ লোকসান বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখে আমরা ঘরে এঁকে নিলাম। তোমাদের যদি শখের কথা মনে থাকে লাভ লোকসান বিবরণীর শখ, এটা বলেছি আমরা বিবরণ টাকা বিবরণ টাকা। তো নিশ্চয়ই তোমাদের লাভ লোকসান বিবরণের শখের কথা মনে আছে। সেই শখে আমরা কি লিখেছিলাম একটু খেয়াল করে দেখো। সেই ছকে আমরা প্রথমে লিখেছিলাম এদিকে প্রারম্ভিক মূলধন, উদ্দীপকে বলে দিয়েছে প্রারম্ভিক মূলধন 40,000 টাকা ধরে, তারপর প্রারম্ভিক মূলধন লিখবো 40,000 টাকা। আমাদের বের করার প্রয়োজন হয়নি। আর এদিকে লিখেছিলাম আমাদের সমাপনী মূলধন, যেটি আমরা ক নম্বরে বের করেছি 65,500 টাকা। 65,500 টাকা। আমাদের শখে নিশ্চয়ই তোমাদের মনে আছে। এরপর লিখেছি আমার অতিরিক্ত মূলধন। আর অতিরিক্ত মূলধন হচ্ছে মালিক যে টাকা কারবারকে নিজের তহবিল থেকে দেয়। তাহলে এখানে উদ্দীপকে আমরা পড়েছি মালিক তার নিজের টাকা দিয়ে কারবারের কর্মচারীদের 4,000 টাকা বেতন দিয়েছিলেন এবং তার স্ত্রীর একটি ব্যক্তিগত গহনা 30,000 টাকা বিক্রি করে তার অর্ধেক অর্থাৎ 15,000 টাকা এটাও কারবারকে দিয়েছেন। তাহলে নিচের টাকা সে মোট কত দিল কারবারকে? সে বেতন বাবদ দিল নিচের টাকা 4,000 টাকা, আর স্ত্রীর গহনা বিক্রি করে দিল সে 15,000 টাকা। এই মোট দিল সে 19,000 টাকা। এদিকে লিখবো আমরা অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন 19,000 টাকা। আমাদের এই ক্লাসগুলো একটি অঙ্ক করতে আসলে আমাদের যে লম্বা সময় লাগে, সেই টোটাল ভিডিওটি ক্লাসে মোবাইলে যেহেতু ধারণ করছি, মোবাইলে 23 মিনিটের ভিডিও একসাথে ধারণ করা যাচ্ছে। তো এই জন্য ক্লাসটাকে একটি অঙ্ককে আমরা 2টি ক্লাসে ভাগ করে করব। তোমরা যতটুকু একটা ভিডিওতে হবে, নেক্সট ভিডিও থেকে তুমি এই অঙ্কের পরের অংশটুকু দেখতে পাবা। তো তুমি এখানে দেখো অতিরিক্ত মূলধনটাকে আবার বলছি যে অতিরিক্ত মূলধনটা এখানে হচ্ছে যে সে নিজের টাকা দিয়ে কারবারের কর্মচারী বেতন দিয়েছে 4,000 টাকা, আর স্ত্রীর গহনা বিক্রি করেছে 30,000 টাকা, সেইটার অর্ধেক সে কারবারকে দিয়েছে। তাহলে কারবারের কে সে নিজের টাকা কত দিল? এখানে দিল 4,000 টাকা, গহনা থেকে দিল 15,000 টাকা, মোট 19,000 টাকা সে কারবারকে দিল। এই অতিরিক্ত মূলধন হচ্ছে 19,000 টাকা। তো দেখো
এবার আসি উত্তোলনের কথায়। উত্তোলন, সে শুধু একটা নগদ উত্তোলন করেছে এবং বলা আছে প্রতি সপ্তাহে সে 200 টাকা করে উত্তোলন করেছে। তো যেহেতু প্রতি সপ্তাহে উত্তোলন করেছে সে 200 টাকা, আর আমাদের হিসাব বছর যে 52 সপ্তাহ 1 বছর, তো আমরা 52 দিয়ে গুণ দিব, তাহলে গুণ দেখা হয়ে যাচ্ছে 10,400 টাকা। সে 10,400 টাকা উত্তোলন করেছে কারবার থেকে, দিব 10,400 টাকা দেবো আমরা উত্তোলন। এবং উদ্যোগে বলা আছে তিনি প্রতি মাসে অর্থাৎ প্রতি সপ্তাহে কারবার থেকে 200 টাকা করে সে উত্তোলন করেছে। আমরা উত্তোলন হিসেবে লিখবো 10,400 টাকা। তোমরা দেখো যদি কোনো তোমাদের কনফিউশন হয় আরেকবার দেখে নাও। এরপরে উদ্দীপক থেকে আমরা পড়বো যে সে আমরা উত্তোলন লিখেছি, অতিরিক্ত মূলধন লিখেছি। এখানে বলা ছিল প্রাপ্য হিসেবে 2,000 টাকা আদায়যোগ্য নয়। তো প্রাপ্য হিসেবে যদি 2,000 টাকা আদায়যোগ্য না হয়ে থাকে এটাকে আমরা বলি অনাদায়ী পাওনা। তোমাদের সব নিশ্চয়ই মনে আছে অনাদায়ী পাওনা আমরা ডেবিট দিকে লিখেছি, লিখবো অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা 2,000 টাকা। বলা হয়েছে অবশিষ্ট প্রাপ্য হিসেবে 10% অনাদায়ী পাওনা সঞ্চিত রাখতে হবে। তোমাদের ওই শখে লিস্টে 1,000 টাকা ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এই সঞ্চিত আমরা কার উপর ধরবো? এই ক্ষেত্রে খেয়াল রাখবো যে আমরা অবশ্যই সমাপনী প্রাপ্য হিসাবের উপরে এটাকে বিবেচনা করব। কারণ প্রারম্ভিক প্রাপ্য হিসাব সারা বছরের প্রাপ্য হিসাব থেকে আদায় এবং নতুন ধারে বিক্রয়ের মাধ্যমে বছর শেষে যে প্রাপ্য হিসাব কারবার রয়েছে সেটি কারবারের প্রাপ্য হিসাব। তো আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 15,000 টাকা। প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 15,000 টাকা। সেই 15,000 টাকা থেকে আদায় হবে না কত টাকা? 2,000 টাকা। আমাদের প্রাপ্য হিসাব ছিল 15,000 টাকা। এই 15,000 টাকা থেকে আমরা আদায় করতে পারবো না 2,000 টাকা, আর বাকি থাকে আমাদের 13,000 টাকা। সেই 13,000 টাকার উপর আমাকে 10% ভবিষ্যতে আরো পাওয়া নাও যেতে পারে, আরো এরকম অনাদায়ী পাওনা সৃষ্টি হতে পারে। তো সেই ভবিষ্যৎ সম্ভাব্য অনাদায়ী পাওনার জন্য আমাদের আগে থেকে একটা সঞ্চয়ের ব্যবস্থা রাখতে হবে, যে সঞ্চয়ের নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা রাখতে হবে প্রাপ্য হিসেবে 10%। যদি 13,000 টাকা 10% করি তাহলে হয় 1,300 টাকা। তোমরা লিখো অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো আমাদের উদ্দীপকে আর কোনো তথ্য নেই, এইটুকু তথ্য আমাদের ছিল। আরেকটি আছে আমাদের 10% বিনিয়োগ 15,000 টাকা। তো সেই বিনিয়োগের সুদ হচ্ছে কারবারের জন্য আয়। তোমরা দেখো বিনিয়োগের সুদ সেটা কোন দিকে ছিল আমাদের? সেই শখে ক্রেডিট দিকে লিখবো বিনিয়োগের অনাদায়ী সুদ 15,000 টাকার 10% করলে সুদ হয় 1,500। এই ছিল আমাদের অঙ্কের তথ্য। এই তথ্য থেকে আমরা লাভ লোকসান বিবরণী করে ফেললাম। এই উদ্দীপক থেকে এই তথ্যগুলো আমরা পেয়েছি। এবার দেখো আমাদের কোন দিকে বড় হতে পারে? নিশ্চয়ই এদিকে সমপরি মূলধনের দিকে বড় হবে। আমরা এটাকে যোগ করে নেব। যোগ করতে হবে 77,400 টাকা। তোমরা যোগ করে দেখতে পারো। যোগ করতে হবে 77,400 টাকা। আমি বলেছি এই যোগফলটা আমরা এখানে নিয়ে লিখবো 77,400 টাকা। 77,400 টাকা সমপরি মূলধনের যোগফল করলাম। যোগফল আমরা এখানে লিখবো। এই যোগফল থেকে উপরের প্রারম্ভিক মূলধন সহ অন্যান্য যে তথ্যগুলো রয়েছে এই সবগুলো আমরা এই যোগফল থেকে বিয়োগ করব। আমরা যদি এখান থেকে এই সবগুলো টাকা বিয়োগ করি, দেখো বিয়োগ করে দেখো তোমরা ক্যালকুলেটরে, তোমরা এই পার্থক্য 77,400 এখানে আমাদের 59,000, 61,000, 62,300 টাকার জন্য বিয়োগ করি, তাহলে আমরা পাবো
15,100 টাকা। যেহেতু সমাপনী মূলধনের দিক বড়, আমি তোমাদের সাথে প্রথম আলোচনায় বলেছি যে সমাপনী মূলধন বড় হলে প্রারম্ভিক মূলধনের তুলনায়, অর্থাৎ সমাপনী মূলধনের দিক যদি বড় হয় প্রারম্ভিক মূলধনের দিকের তুলনায়, তাহলে সেটা হচ্ছে কারবারের নিট মুনাফা। কারবারের নিট মুনাফা, তাহলে এটি হচ্ছে কারবারের নিট মুনাফা। কারবারের নিট মুনাফা, যেটা আমাদের খ নম্বর উদ্দীপক চেয়েছিল যে কারবারের নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো, আমরা খ নম্বরে পেয়েছি। আমাদের উদ্দীপকে গ নম্বরে প্রশ্ন করেছিল জনাব করিমের বৈশ্বিক বিবৃতি তৈরি করো। বৈশ্বিক বিবৃতি মানে হচ্ছে তার আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য আমরা গ নম্বরে যে কাজটি করবো সেটি হচ্ছে সমাপনী সম্পদ আর সমাপনী দায় আমরা ব্যবহার করবো। আমি ঘরটা মুছে দিচ্ছি। খ নম্বরে এখানে তারিখ লাগার সময় লিখবো আমরা 31 ডিসেম্বর 2017 এখানে আমরা সমাপ্ত বছর লিখবো না, কারণ আর্থিক অবস্থার বিবরণী বা বৈশ্বিক বিবৃতি করা হয় একটি নির্দিষ্ট দিনের জন্য, অর্থাৎ হিসাবকালের শেষ দিনের জন্য। তো হিসাবকালের শেষ দিনই করার জন্য এখানে আমরা সমাপ্ত বছর লিখবো না, ওই দিনটির জন্য শুধু আমরা বৈশ্বিক বিবরণী তৈরি করতেছি। এই বডিকে নিচ্ছি। এটি অনেকটা আর্থিক অবস্থার বিবরণীর মতো, তোমাদের নিশ্চয়ই সেই আর্থিক বিবরণীর কথা মনে আছে। এখানে দেখবো আমরা দায় সমূহ, টাকা, সম্পদ সমূহ, টাকা। আমরা সমাপনী দায় এবং সমাপনী সম্পদের তথ্য এখানে আমরা ব্যবহার করবো, যেহেতু এটা আমরা 31 ডিসেম্বর তারিখে প্রস্তুত করছি। তো তোমরা দেখো আমাদের উদ্দীপকে এখানে সমাপনী তথ্য মধ্যে আছে নগদ তহবিল। যেহেতু এটা আর্থিক অবস্থার বিবরণী, তোমরা সেই আর্থিক বিবরণীর কথা চিন্তা করে ওইভাবে করতে পারো। নগদ তহবিল ছিল আমাদের 10,000 টাকা, রয়েছে ব্যাংক জমা অতিরিক্ত 2,500 টাকা, মজুদ পণ্য 10,000 টাকা, মজুদ পণ্য 10,000 টাকা, প্রাপ্য হিসাব হিসাবের সাথে সমন্বয় ছিল, যার 2,000 টাকা আদায় হবে না এবং 10% সঞ্চিত রাখতে হবে, সেগুলো আমরা প্রাপ্য হিসাব থেকে মাইনাস করে দেব। প্রাপ্য হিসাব ছিল 15,000 টাকা, বা অনাদায়ী পাওনা 2,000 টাকা, থাকে 13,000 টাকা, বাদ অনাদায়ী পাওনার সঞ্চিত আমরা সংক্ষেপে লিখলাম 1300 টাকা, তাহলে থাকবে 11,700 টাকা। 10% বিনিয়োগ আছে 15,000 টাকা। এরপর রয়েছে আসবাবপত্র, আসবাবপত্র ছিল 20,000 টাকা,
আমরা আরেকটি সম্পদ কিনেছিলাম, ডেলিভারি ভ্যান অর্থাৎ ভ্যান গাড়ি, যার দাম ছিল 15,000 টাকা। এখানে আমাদের আরেকটি সম্পদ বাদ পড়ে গেল, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে। অর্থাৎ আয়ের বকেয়া বা অনাদায়ী আয় হচ্ছে কারবারের সম্পদ, সেটা ছিল 1500 টাকা। বিনিয়োগের অনাদায়ী সুদ 1500 টাকা। এটা ছিল প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব 17,000 টাকা। এই তথ্যগুলো লেখা হয়ে গেলে পরে আমরা যে কাজটি করব, যে আমরা এখানে সম্পদ আর দায় পেলাম, যেটা আর্থিক অবস্থার বিবরণী, আমাদের দুই দিক মিলতে হবে। দুই দিক মিলার জন্য আমাদের এ সমান, এটা পেলাম এল, আর বাকি হলো আমাদের ওই মানে ওনার্স ইকুইটি। সেই ওনার্স ইকুইটি হচ্ছে মানে মালিকানা সত্ত্ব, সেটা লেখার জন্য প্রথম লিখব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন উদ্যোগে দেওয়া ছিল 40,000 টাকা। এখানে যোগ হবে যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন আমরা পেয়েছিলাম 19,000 টাকা। এটা যোগ করলে হয়ে যায় 59,000 টাকা। এর সাথে যোগ হবে নিট মুনাফা, যোগ নিট মুনাফা আমরা পেয়েছি 15,100 টাকা। যোগ করা 74,100 টাকা। এখান থেকে মালিক নিজের প্রয়োজনীয় টাকা উঠিয়ে নিয়ে গিয়েছিল 10,400, বাদ দিব বা উত্তোলন 10,400। এটা আমরা বিয়োগ করে দিই। $63,700 টাকা। এই হচ্ছে আমাদের বৈষয়িক বিবৃতি বা আর্থিক অবস্থার বিবরণী। এবার আমরা দুদিক যোগ করব। যোগ করে নাও ক্যালকুলেটরে। যোগ করলে আমরা পাবো, যোগফল পাবো 83,200 টাকা। যেহেতু আর্থিক অবস্থার বিবরণী, তাহলে অবশ্যই আমাদের দুই দিকের যোগফল এটা মিলে যাবে, কারণ এটা হচ্ছে বৈষয়িক বিবৃতি মানে আর্থিক অবস্থার বিবরণী। এ সমান এল প্লাস ও ই, এল প্লাস ও ই এবং এ দুটো অলওয়েজ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এর যোগ করলে হয়ে যাবে 83,200 টাকা। যদি আমাদের ঘরের ভিতরেই হবে 83,200 টাকা লিখে আমরা ক্লোজ করে দেব। এটি হচ্ছে আমাদের বৈষয়িক বিবৃতি বা আর্থিক অবস্থার বিবরণী। যদিও তোমাদের প্রথম অঙ্ক হয়তো বুঝতে কষ্ট হতে পারে, তোমরা নিজেরা আরেকবার এই অঙ্কটা প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের কাছে সহজ লাগবে। এবং তোমাদের যে অঙ্কের নাম্বারগুলো আমি দিয়েছি, তোমরা একটি একটি করে অঙ্কগুলো বাসায় করবে। ইনশাল্লাহ আমার বিশ্বাস, তোমরা যদি চেষ্টা করো এবং মনোযোগ দিয়ে চেষ্টা করো, অবশ্যই পারবে। তা আমি নেক্সট ক্লাসে তোমাদের পরবর্তী আরেকটা অঙ্ক নিয়ে কথা বলবো এবং এই বৈষয়িক বিবরণী নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো তোমরা বাসায় বসে অযথা অলস সময়গুলো নষ্ট না করে বই নিয়ে, বইয়ের সহযোগিতা নিয়ে তোমরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখবা ইনশাল্লাহ তোমরা নিজের অঙ্ক করতে পারবে। পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদের আরেকটি কোনো অঙ্ক নিয়ে বা আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।